আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। বাংলাদেশ তৈরির কারিগর হলেন প্রাথমিক শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণে গঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত। জনগণের স্বার্থ সুরক্ষা, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় জনবল, ত্রাণ সামগ্রী ও অন্যান্য সহায়তা প্রস্তুত রাখা হয়েছে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের আবারও নৌ অবরোধ। চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রাথমিক শিক্ষা পদক 2026 অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পদক ও সনদ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতেও ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ তৈরির কারিগর হলেন প্রাথমিক শিক্ষক ও শিক্ষার্থী। তিনি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার উপর জোর দেন। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহদে আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এর আগে অনুষ্ঠানে মোবাইল ফোন শিক্ষার সহায়ক না আসক্তির বাহন এ বিষয়ে প্রতীকী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। পরে প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি একটি নিম গাছের চারা রোপণ করেন। এই উদ্যোগের অংশ হিসেবে দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় 2 লাখ চারা রোপণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন। তিনি দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষার সেরা অনুশীলন পরিদর্শন করেন। তিনি প্রাণ প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে ঘুরে দেখেন। এ সময় শিক্ষার্থীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। অনেক শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তাঁর সাথে ছবি তোলেন, আবার কেউ কেউ প্রধানমন্ত্রীর কাছে লেখা চিঠি হস্তান্তর করেন। সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে সচিবালয়ে সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, আইন, বিচার ও
ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026-এর খসড়া পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রদানে বিস্তারিত আলোচনা করা হয়। মানব পাচার ও অভিবাসী চোরাচালান একটি বৈশ্বিক সমস্যা বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ধরনের অপরাধ দমনে সময়োপযোগী আইন প্রণয়ন এবং পাচার ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ নীতিমালা ও পদক্ষেপ জরুরি। সকালে রাজধানীর একটি হোটেলে এক আলোচনার সভায় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুরাইয়া মুন্নির রিপোর্ট। মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন 2026 বিষয়ক জাতীয় পর্যায়ে অভিহিতকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের মানুষের স্বার্থ সুরক্ষা, সুশাসন প্রতিষ্ঠা, বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা এবং সামগ্রিক উন্নয়নে সরকারের নেওয়া বেশ কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বক্তারা বলেন, মানব পাচার একটি আন্তঃসীমান্ত অপরাধ। এটি প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা, তথ্য আদান প্রদান, ভুক্তভোগীদের সুরক্ষা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করা জরুরি। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে। তাই আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও শক্তিশালী করার বিকল্প নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। Protecting our citizens from trafficking and exploitation is not only a legal obligation, but also a national priority and an important part of our commitment to human rights, justice, good governance, and sustainable development. The dissemination of this new legislation is therefore an important step towards ensuring that law enforcement agencies, prosecutors, members of judiciary, relevant ministries, and all other stakeholders develop a common understanding of its provisions. স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন প্রণয়নের পাশাপাশি এর যথাযথ প্রয়োগ নিশ্চিত সহ আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বাড়াতে হবে। I would also like to acknowledge the valuable technical assistance provided by Justice and Care throughout the process and its continued support in organizing today's dissemination event. Misuse of digital and online platforms that facilitate trafficking and migrant smuggling. It has strengthened safeguards for victims and witnesses. The Act upholds the principle of the non-punishment of victims. It also expands provisions for international cooperation, including mutual legal assistance and cross-border collaboration, recognizing that these crimes require coordinated responses across national boundaries. অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। বক্তব্য দেন ঢাকার নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, মার্কিন রাষ্ট্রদূত বেন টি ক্রিস্টেনসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় গৃহীত প্রস্তুতি ও করণীয় নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। গতরাতে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী চট্টগ্রামের জেলা ভিত্তিক ও বিভাগীয় পর্যায়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ও পরবর্তী ত্রাণ কাজের পরিস্থিতি জানতে বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারদের সাথে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হন। এছাড়া দুর্যোগ পরবর্তী বিভিন্ন ইউনিয়নের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা আলোচনা করেন। সভায় ত্রাণমন্ত্রী বলেন, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় জনবল, ত্রাণ সামগ্রী ও অন্যান্য সহায়তা প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগের প্রভাব কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি জনগণকেও প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানান ত্রাণমন্ত্রী। মতবিনিময় সভায় সংসদ সদস্য সাইদ আল নোমান, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া,
স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। আধুনিক কাতারের অন্যতম স্থপতি ও দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি 12 জুলাই ইন্তেকাল করেন। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তি MOU থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি মঙ্গলবার আধার সরকারি বার্তা সংস্থা তসনিম নিউজকে এই তথ্য জানিয়েছে। গারিবাবাদি বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে মার্কিন হামলা এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আসন্ন আগ্রাসন মোকাবেলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌম অধিকার যে কোনো মূল্যে রক্ষা করা হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার উদ্যোগ নেবে না ইরান। এদিকে ইরানের সব বন্দরে আবারও নৌ অবরোধ আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত জুনে এটি সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছিল। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তেহরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুর মতো অবকাঠামোতে হামলা চালাবে মার্কিন বাহিনী। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ওয়াশিংটন সময় মঙ্গলবার বিকেল 4টা থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় আবার নৌ অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী ইরানের উপর অবরোধ কার্যকরে বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের 20টির বেশি যুদ্ধ জাহাজ এবং শত শত সামরিক বিমান মোতায়েন রয়েছে। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে সামরিক অভিযান ও অর্থনৈতিক অবরোধ জোরদার করে তেহরানকে আবার আলোচনায় ফিরিয়ে আনতে পারবে, তাহলে তারা ভুল করছে। ইরাক থেকে আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ সব সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সফররত ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি এ কথা জানিয়েছেন। 2003 সালে ইরাকে সাদ্দাম হোসেন সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র। সাদ্দামের পতন হলেও ইরাকে রয়ে যান মার্কিন সেনারা। এখন সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে দেশটিতে 23 বছরের মার্কিন উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্র ও ইরাকের কর্মকর্তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। বৈঠকে দুই নেতা উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং ইরাকের তেল উত্তোলন বৃদ্ধি করার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হওয়ার প্রেক্ষাপটে ইরাকি প্রধানমন্ত্রীর এই সফরকে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি আলী আল জাইদির প্রথম বিদেশ সফর। গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে একটি পুলিশ স্টেশনে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 6 জন পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে পশ্চিম জাবালিয়ার আল ফালুজা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, নিহত পুলিশ সদস্যদের মধ্যে সংশ্লিষ্ট থানার পরিচালকও রয়েছেন। এছাড়া এক বেসামরিক ব্যক্তিও প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলায় নিহত 8 জনের মধ্যে একজন নারী পুলিশ সদস্যও ছিলেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে পুলিশ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ গণহত্যা বলে উল্লেখ করেছে। স্থানীয় সূত্রের মতে, হামলার শিকার পুলিশ স্টেশনটি বাস্তুচ্যুত মানুষের একটি বড় বাজার এলাকার নিরাপত্তা, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পালন করছিল।
পাকিস্তান শাসিত কাশ্মীরে নিষিদ্ধ ঘোষিত একটি প্রতিবাদী গোষ্ঠীর সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 9 জন নিহত হয়েছে। চলতি মাসের শেষের দিকে যে আঞ্চলিক নির্বাচনের আয়োজন করা হয়েছে তার বিতর্কিত ব্যবস্থার বিরুদ্ধে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএসসি বুধবার একটি মিছিলের পরিকল্পনা করেছিল। তার আগের দিন মঙ্গলবার সংঘর্ষের এক ঘটনা ঘটে। নির্বাচনী ব্যবস্থায় আঞ্চলিক আইনসভার 12টি আসন পাকিস্তানের অন্যত্র বসবাসকারী শরণার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ হলো এই ব্যবস্থা স্থানীয় প্রতিনিধিত্বকে খর্ব করে। এই আসনগুলো নিয়ে বিরোধকে কেন্দ্র করে সহিংসতার সূত্রপাত বলে খবর রয়টার্সের। পুঞ্চ বিভাগের পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে তারারখাল এলাকায় 6 বিক্ষোভকারী ও 1 পুলিশ কর্মকর্তা আর রাওয়ালকোট এলাকায় পৃথক সংঘর্ষে আরও 1 বিক্ষোভকারী ও 1 নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু হয়েছে। স্থানীয়দের হিসাব অনুযায়ী নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে জুন থেকে শুরু হওয়া প্রতিবাদ অস্থিরতায় এ পর্যন্ত প্রায় 30 জন নিহত হয়েছে। আবারও দেশের খবর তো দেখছেন কখনো টিভিতে, রেডিওতে কিংবা সংবাদপত্রে, অনলাইনে কিংবা সামাজিক মাধ্যমেও খবর পান অনেকেই। জানেন কি এসব খবরের কোনটা সত্য কোনটা মিথ্যা? চলমান এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রদলের হামলার দাবিতে পুরনো ছবি ব্যবহার করে অপপ্রচার চালানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলে একটি ক্লিক এর মাধ্যমে সত্যকে যেমন ছড়িয়ে দেয়া যায়, তেমনি একটি ক্লিকেই মিথ্যাকেও ভাইরাল করা সম্ভব। তাই আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে বিচার করুন সত্যকে। কেননা গুজবের অন্ধকারে সত্যই একমাত্র আলো, যে আলোকে অন্ধকার থেকে বের করে আনলো রিউমার স্ক্যানারের অনুসন্ধানী টিম। সীমা শারমিনের প্রতিবেদন। সমাজের আয়নায় যখন মিথ্যার ধুলো জমে, তখন সত্যকে খুঁজে বের করাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় দায়িত্ব। আজকের ডিজিটাল যুগে একটি ছবি, একটি ক্যাপশনই পারে মুহূর্তে জনমনে ঝড় তুলতে। তেমনই একটি ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে রাজপথে যে কোমলমতি শিক্ষার্থীরা আন্দোলন করছে, তাদের ওপর নাকি নেমে এসেছে পুলিশ আর ছাত্র দলের নিষ্ঠুর হামলা। সাথে ভাইরাল হয় একটি ছবিও। যেখানে কয়েকজন তরুণ মেঝেতে শুয়ে আছে, শরীরে ক্ষতচিহ্ন। ছবির নিচে লেখা, অনেক ছাত্র গুরুতর আহত। মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ল নেট দুনিয়া। কিন্তু এই ছবি, এই আর্তনাদ কি সত্যিই বর্তমানের? উত্তর খুঁজতে গিয়ে রিউমার স্ক্যানারের অনুসন্ধানী টিমকে ফিরতে হলো 1 বছর পেছনে। সময়টা ছিল 2025 সালের 30 আগস্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটে সেদিন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। সেই রাতেরই হাসপাতালের মেঝেতে শুয়ে থাকা আহত শিক্ষার্থীদের ছবি এটি। পরদিন দেশের শীর্ষস্থানীয় পত্রিকা সেই সংবাদ এবং একই ছবি ছাপিয়েছিল। আজ সেই পুরনো ক্ষতচিহ্নকেই নতুনভাবে মুড়ে নতুন অভিযোগের তীরে বিদ্ধ করা হলো। সময় বদলেছে, প্রেক্ষাপট বদলেছে, কিন্তু ছবিটি রয়ে গেছে আগের মতোই। এটি তথ্য সন্ত্রাসের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। একটি পুরনো ঘটনাকে নতুন মোড়কে উপস্থাপন করে মানুষের আবেগকে ব্যবহার করা। উদ্দেশ্য একটাই, বিভ্রান্তি ছড়িয়ে জনমনে অবিশ্বাসের বীজ বপন। সীমা শারমিন, বিটিভি নিউজ। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন কম হলেও মূল্য সূচক বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,869.81, যা
গতকালের চেয়ে শতকরা 0.57 বেশি। এছাড়া CAC 30-এর মূল্যসূচক দাঁড়ায় 14,418.90, যা গতকালের চেয়ে শতকরা 0.81 বেশি। আজ 256টি কোম্পানির 87,83,669টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 32,17,12,000 টাকারও বেশি। এর মধ্যে 101টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 125টির কমেছে এবং 30টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার: US ডলার 123 টাকা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 27 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 85 টাকা 80 পয়সা, কানাডিয়ান ডলার 87 টাকা 51 পয়সা, হংকং ডলার 15 টাকা 54 পয়সা, ইউরো 140 টাকা 46 পয়সা, ব্রিটিশ পাউন্ড 164 টাকা 72 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 44 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 42 পয়সা, UAE দিরহাম 33 টাকা 17 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 93 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 29 টাকা 92 পয়সা, থাই বাথ 3 টাকা 63 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 27 পয়সা এবং চীনা ইউয়ান 18 টাকা 16 পয়সা। এবার আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 18 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 40 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 1টা 48 মিনিটে, জোয়ার সকাল 8টা 26 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 2টা 2 মিনিটে এবং